বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশেষ অনুষ্ঠান, আমি এটাকে বিশেষ বলছি এই জন্য যে এই ধরনের অনুষ্ঠান করতে বিএনপি অভ্যস্ত নয়। এটা সেই জন্যই একটা বিশেষ গুরুত্ব লাভ করেছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিবৃত্তিক যে সমর্থন, সেই সমর্থন যিনি দিয়ে চলেছেন তার মেধা দিয়ে এবং তার কন্ট্রিবিউশন বিভিন্ন পাবলিকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, বিশেষ করে আপনার আমাদের যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030 এইটা রচনার ক্ষেত্রে এবং আজকে যে আমাদের 31 দফা তার রচনার ক্ষেত্রে তার ভূমিকাকে অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। আমাদের জনাব জাবিউল্লাহ সাবেক সচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশে আমি মনে করি মিডিয়ার ক্ষেত্রে যিনি একটা আইকন, বয়সটা 90 বলা হয়েছে, আমি তাকে এখনো মনে করি যে তিনি এখনো 30 বছরের যুবক। সেই হিসেবে তিনি কাজ করেন, কথা বলেন এবং এখনো অদম্য প্রাণ শক্তি নিয়ে তিনি কিন্তু লড়াই করে চলেছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে এবং ভালোবাসার পক্ষে। এই যে লাল গোলাপ এখনো তিনি করছেন এবং অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন, যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না, জানেই না, তাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই সম্পর্কেও আমরা কেউ জানি না, তাদের কন্ট্রিবিউশনটাকেও আমরা কখনোই আমরা মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখনো আনিনি। এরা পেছনে থাকে, লেখে। কিছুক্ষণ আগে আমার এই ছাত্র কাজল, সে বলেছে যে আমরা বলা বলিতে অভ্যস্ত নই, আমরা লেখালেখিতে অভ্যস্ত। আসলে এরা বলা বলি করে না থেকে সামনে আসতে পারে না, লেখে। আর লেখালেখি আজকাল আমরা বেশি পড়িও না, এটা একটা সমস্যা হয়ে গেছে। তবে যেটা পড়ে সেটাতে ওরা কাজ করছে। কিন্তু আমি কিছুদিন আগে বলছিলাম যে এই যে মোবাইলটা, এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না। এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে। এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে 24-এর 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন এত দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কি কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে, আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম। এটা বারবার আমরা বলেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। এখানে আছেন যারা এই মিডিয়া সেলের সঙ্গে জড়িত আছেন, বিভিন্নভাবে কাজ করছেন। বিকল্প নেই, ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যাই হোক, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আজকে উপস্থিত আমাদের এখানে যারা আছেন, আমাদের প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত
এম আজিউদ্দিন সাহেব, আমাদের প্রফেসর এম আজিউদ্দিন সাহেব, তিনি জীবিত ছিলেন। তার এখানে একটা আপনার আজীবন যিনি সত্যের মধ্যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিশেষ করে এই আমাদের জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তিনি সংগ্রামটা তিনি করে গেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, তার প্রতি আমি আন্তরিক করেছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এখন পর্যন্ত তাদের মনোবল এতটুকু ছোট হয়। পারিবারিক ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে, সেখানেও কি তারা মাথা নোয়ায়নি, মাথা উঁচু করে থেকেছে। এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল, আমরা তার পরামর্শ দিচ্ছিলাম দেশ ছেড়ে পালিয়ে যাও, এইরকম একটা অবস্থা ছিল। যাই হোক, তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে যে তাদের এই সংগ্রাম বৃথা যায়নি। প্রিয় সুধীবৃন্দ, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে বইটা তারা জবানবন্দির উপরে লেখা, যে বইটা তারা করেছে জবানবন্দির উপরে, এইটা আপনাদেরকে পড়তে বলবো। তার জবানবন্দিটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস, এটাই একটা দিক নির্দেশনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে। ওনার জবানবন্দি, কোর্টে দেওয়া যে জবানবন্দিগুলো, এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে। এই ক্ষেত্রে আমার মনে পড়ছে যারা এটা রচনা করেছিলেন, কয়েকজন করেছিলেন, অনেকে হেল্প করেছিলেন তাকে এই বিষয়গুলো, এই জবানবন্দি তৈরি করতে। তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট। আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন, যিনি এখন আমাদের কাছে নেই, আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে, মারুফ কামাল। তার নাম আমি যদি না বলি তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক থাকতে পারবো না। অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার। শফিক ভাই নিশ্চয়ই ক্লিয়ার করবেন, শফিক ভাইও এর মধ্যে ছিলেন, তার ওইখানে কন্ট্রিবিউশন অনেক আছে। এটা আপনার আমি কথা বারবার করে সেই জন্যই বলছি। আজকে দেখুন এখানে আরোপ করেছেন ওকে যে ইতিহাসের কি অমোঘ বিধান, অমোঘ বিধান। কথা কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য। কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোন পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তারকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন। এবং এই বইটি আমি বললাম, আমার কাছে যখন এরা তারিখ চাচ্ছিল তো আমি একটু দেরি হচ্ছিল, আমরা চেষ্টা করছিলাম যে আরো বড় আকারে করা যায় কিনা, যাই হোক সেটা সম্ভব হয়নি। তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়। এর চেয়ে বড় প্রাপ্তি ওদের আর কি আছে? যারা লড়াই করেছে, যে মহিষী নেত্রীর জন্য তারা জেলে গেছে, গুম হয়েছে, পায়ের নখ তুলে নিয়েছে, অত্যাচার করেছে, একজন এখন সুস্থ হয়নি, আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্ট্রোক করে। তারা এইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত, চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছে। আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না, বৃথা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, টানতে পেরেছি, তাই না? তো এইখানে আমরা যেন কোনো হীনমন্যতা না ভুগি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এবং তার জন্য আমরা যে কথাটা বারবার বলছি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। গ্রেটেস্ট সংস্কার, উনি পুরো কাঠামো পরিবর্তন করে দিয়েছেন। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র 4টা পত্রিকা ছিল, সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন জিয়া রহমান সাহেব। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে মুক্ত করেছিলেন। তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র অর্থনীতি, মুক্ত অর্থনীতি মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, দে নেভার ব্রিং দিস থিংস, সামনে আনবে না। কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারে। আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য, টু স্টাডি প্রপারলি জিয়া রহমান, টু স্টাডি প্রপারলি খালেদা জিয়া। তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি। তিনি এসেছিলেন যখন, তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রিত্বের কোন সম্ভাবনা ছিল না। তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে, স্বৈরাচার হাত থেকে। গৃহবধূ সেই সামনে এসেছিলেন। তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন। আমি বলি সবসময় যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে খুব রেগে যায় ফ্যাসিস্টরা, খুব বাজে কথাবার্তা বলেছে, বাট দ্যাটস দ্য ট্রুথ। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকেরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই, বাইরে আছেন, আমরা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কি করব? তিনি বলছে তোমাদের কমান্ডার না আসে বলতো তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু দুঃখজনক ভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না। তারপরে জিয়াউর রহমান সাহেব যখন আমরা চলে গেছেন বিদ্রোহ করে, সেটা পাকিস্তান সেনাবাহিনীদের প্রতি বিদ্রোহ করে যখন কালুরঘাটের দিকে বেরিয়ে গেছেন, তখন তিনি একা তার 2 পুত্র সন্তানকে 2 হাতে ধরে বোরকা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এই লড়াইকে, এই সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেবো না, মূল্যায়ন করবো না। এসে তিনি ঢাকাতে গ্রেফতার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘ 9 মাস তাকে কারাগারে দিচ্ছে এবং 16ই ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন, মুক্তিযোদ্ধা কি হাতের রং ইনু আর আপনার ওই আমির হোসেন আমু, যারা ওই যে আপনার 8 নম্বর থিয়েটার রোডে বসে বসে
পরিচালনা করেছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। সমস্যাটা ওই জায়গায়। কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়। এটাকে পজিটিভ করে তুলে ধরুন, সত্য সেই সত্যকে তুলুন। এই জবানবন্দিতে বেগম খালেদা জিয়া শেষ কথাগুলো বলেছিলেন, আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু বলতে চাই। কোর্টে তিনি বলছেন, আমি আমার পদে আসীন থেকে নিষ্ঠা সহতার সঙ্গে দায়িত্ব পালন করেছি, কোন আইন ভঙ্গ বা অপরাধ করিনি। আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতটির বাংলা তর্জমার কথা উল্লেখ করে, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয়স্বজনের যদি ক্ষতি হয়, তবুও কেউ যদি ধনী বা দরিদ্র হয়, তো আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত। এটা কোরআনের আয়াতের উক্তি দিয়ে শেষ করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখুন, এই 5 তারিখের পরে, তার সিপাহী জনতার বিদ্রোহের পরে, অভ্যুত্থানের পরে প্রথম যে সভাটা আমরা করলাম, মনে আছে নিশ্চয়ই, আমরা প্রণয় পল্লের সামনে আমরা একটা সভা করেছিলাম 7 তারিখে না, 7 তারিখ। সেই সভায় আমাদের অনলাইনে 2 জন বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4-5টা কথা বলেছিলেন। যখন হসপিটাল তার সেই অসুস্থ অবস্থার বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত, এত ত্যাগ আত্মহত্যার পরে আমরা মুক্ত হয়েছি। এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, উৎসব করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ধরতে হবে, এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। কয়েকটা কথা, এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে আমরা যে কথা শফিক ভাই বলেছেন তার বক্তব্যের মধ্যে, যে অহিংস আন্দোলন করেছি আমরা সেই যে জনসভাগুলো, মহাসমাবেশগুলো করেছি বিভাগীয় বিভাগে, 7 লোক এসছে, 100 মাইল সাইকেল চালিয়ে এসছে, পায়ে হেঁটে এসেছে। এগুলো সংগ্রাম নয়, আন্দোলন নয়। তো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে। যার যেটা কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে, সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না, আমরা এটাকে প্রতিষ্ঠিত দিতে পারবো না। তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না। অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না জড়াই। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতাকে মানুষদেরকে, যে ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন
ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিরক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। সবশেষে যারা অনলাইন যোদ্ধা তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই এবং এই অনুরোধ করতে চাই যে যারা সত্যিকার অর্থে, যারা সত্যির সন্ধানে নেমেছেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের কাজে নেতৃত্ব এবং কর্মসূচি এবং তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না এবং এই লড়াইটাকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ। আমরা অতীতে সফল হয়েছি, আমরা আবারও সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ।